বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? ইনশাল্লাহ আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের একটি ক্লাস করব। গত 3 দিন আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায় সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা ষষ্ঠ অধ্যায় সম্পর্কে আলোচনা করব। দেখো, ষষ্ঠ অধ্যায়ের বিষয়বস্তুর নাম হচ্ছে রাষ্ট্র, নাগরিকতা ও আইন। অধ্যায়ের নাম শুনে বুঝতে পারছি যে এই অধ্যায়ে রাষ্ট্র, নাগরিক এবং রাষ্ট্রের অন্যান্য আইন সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো প্রথমে আমরা এখন রাষ্ট্র কী, রাষ্ট্র সম্পর্কে কিছু ধারণা নিয়ে আলোচনা করব। আর এই রাষ্ট্রের বিভিন্ন উপাদান এবং রাষ্ট্রের কার্যাবলী সম্পর্কে আলোচনা করার পরে আমরা যা জানতে পারবো সেগুলো হলো রাষ্ট্রের ধারণা ব্যাখ্যা করতে পারবো এবং রাষ্ট্রের বিভিন্ন উপাদান সম্পর্কে বলতে পারবো, রাষ্ট্রের কার্যাবলী সম্পর্কে বলতে পারবো। তো এখন আমরা প্রথমেই রাষ্ট্র কী, রাষ্ট্র কিভাবে গঠন করা হয় বা কেনই রাষ্ট্র গঠন হয়েছে এগুলো সম্পর্কে জানব। রাষ্ট্র হচ্ছে সামাজিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান। তাহলে মানুষের জীবনের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান সেটি হচ্ছে রাষ্ট্র। সমাজে বসবাসরত সকল মানুষকে একটি ঐক্যসূত্রে বাঁধা এবং তাদের কল্যাণ ও সমস্যা সমাধানের জন্যই রাষ্ট্রের আবির্ভাব ঘটেছে। তাহলে রাষ্ট্রের আবির্ভাবের মূল কারণই হচ্ছে জনগণের কল্যাণ সাধন করা, জনগণের সমস্যার সমাধান করা। সমাজ বিকাশের একটি স্তরে সমাজের মধ্য থেকে রাষ্ট্রের উৎপত্তি ঘটেছে। আজকের যে সমাজ, আমরা যে সমাজে বসবাস করছি, শুরুতে কিন্তু সমাজ ব্যবস্থাটা এমন ছিল না। সমাজের পরিবর্তনের সাথে সাথে আজকের এই সমাজ পরিণত হয়েছে এবং এই পরিবর্তনের একটা ধাপেই রাষ্ট্র গঠিত হয়েছে। আর রাষ্ট্র গঠনের মূল উদ্দেশ্যই ছিল জনগণের কল্যাণ সাধন করা। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রকে সার্বজনীন কল্যাণ সাধনকারী এবং মানুষের স্বাধীনতা ও ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য প্রতিষ্ঠান বলে ব্যাখ্যা করেছেন। বিভিন্ন যে রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্র সম্পর্কে অনেক আলোচনা বা পর্যালোচনা করেছেন, তারা সবাই এই মতে উপনীত হয়েছেন যে রাষ্ট্র হচ্ছে জনগণের জন্য একটি কল্যাণকামী সংগঠন। এখন দেখো, আমরা রাষ্ট্র সম্পর্কে কিছু ধারণা অর্জন করব। হঠাৎ করেই কিন্তু রাষ্ট্রের উৎপত্তি হয়নি। একদিন হঠাৎ করে কি রাষ্ট্র হয়েছে? না, রাষ্ট্র মানুষের প্রয়োজনের তাগিদে ধাপে ধাপে পরিবর্তিত হয়ে আজকের এই আধুনিক রাষ্ট্র গঠিত হয়েছে। আদিম মানুষ প্রথমে গোত্রভিত্তিক বসবাস করত। সমাজে পরিবর্তনের এক সময় রাষ্ট্রের উৎপত্তি হয়। মানুষ একটা সময় বিভিন্ন গোত্রে গোত্রে বিভক্ত হয়ে বসবাস করতে থাকে এবং সমাজের প্রয়োজনে, মানুষের প্রয়োজনেই একসময় রাষ্ট্র সৃষ্টি হয়েছে। মানুষ রাষ্ট্র সৃষ্টি করে। রাষ্ট্র কে সৃষ্টি করে? মানুষ তার নিজের প্রয়োজনেই রাষ্ট্র সৃষ্টি করেছে। রাষ্ট্রে বসবাসকারী প্রত্যেক নাগরিকেরই রাষ্ট্রের নিয়মকানুন মেনে চলতে হয়। রাষ্ট্রে যারা বসবাস করে প্রত্যেকটা নাগরিককেই রাষ্ট্রের যে নির্দিষ্ট নিয়মকানুন আছে তা মেনে চলতে হয়। রাষ্ট্রে বসবাসকারী জনগণকে ওই রাষ্ট্রের নাগরিক বলা হয়। আমি যে রাষ্ট্রে বসবাস করব, যে সেই রাষ্ট্রকেই আমি সেই রাষ্ট্রেরই নাগরিক বলে গণ্য হব। নাগরিকদের সুন্দর সুষ্ঠুভাবে বাঁচার জন্য রাষ্ট্রের অনেক কাজ করতে হয়। একটা রাষ্ট্রে যে মানুষ রয়েছে বা নাগরিকরা রয়েছে, তাদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য বা তাদের উন্নত জীবন দেওয়ার জন্য রাষ্ট্রকে বিভিন্ন ধরনের কাজ করতে হয়। জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই রাষ্ট্র। মানুষের জীবন পরিচালনার জন্য কতিপয় পরিবার বা গ্রামের যে সংগঠন, সেগুলো মিলেই কি হয়? রাষ্ট্র সৃষ্টি হয়। রাষ্ট্রবিজ্ঞানী আর.এম. ম্যাকাইভারের মতে রাষ্ট্র হচ্ছে সরকার কর্তৃক প্রণীত আইন দ্বারা পরিচালিত একটি সংগঠন। এখানে জেনে নাও ভালো যে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে ম্যাকাইভারকেই সবচেয়ে ভালো রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে গণ্য করা হয়। এবং ম্যাকাইভার কি বলেছেন? যে রাষ্ট্র হচ্ছে সরকার কর্তৃক প্রণীত আইন দ্বারা পরিচালিত একটি সংগঠন, যার কর্তৃত্বমূলক ক্ষমতা রয়েছে এবং যা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসরত অধিবাসীদের ওপর বলবৎ হয়। অধ্যাপক গার্নার রাষ্ট্রের সবচেয়ে সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেন, রাষ্ট্র হলো বহু সংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন এক জনসমাজ
যারা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে, যা বহিঃশক্তির নিয়ন্ত্রণ হতে মুক্ত এবং যাদের একটি সুসংগঠিত সরকার আছে, যে সরকারের প্রতি তারা জনসমাজ স্বভাবতই অনুগত। তাহলে দেখো, গার্নার রাষ্ট্রের সবচেয়ে সুস্পষ্ট এবং সার্বজনীন সংজ্ঞা প্রদান করেছেন। তিনি তার সংজ্ঞায় কি বলেছেন? রাষ্ট্র হচ্ছে অনেকগুলো মানুষের সমন্বয়ে গঠিত এমন একটি সংগঠন, যেই সংগঠনের মানুষ স্থায়ীভাবে বসবাস করে এবং বহিঃশক্তির নিয়ন্ত্রণ মুক্ত থাকে এবং যারা একটি নির্দিষ্ট সরকারের প্রতি অনুগত থেকে তাদের জীবনযাপন পরিচালনা করে থাকে। সুতরাং আমরা বলতে পারি রাষ্ট্র হলো একটি ভূখণ্ডভিত্তিক সমাজ, বিশেষত যার সংগঠিত সরকার ও জনসমষ্টি রয়েছে এবং যার নিজস্ব ভৌগোলিক এলাকার মধ্যে অন্যান্য সকল প্রতিষ্ঠানের উপর সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠিত আছে। এখন আমরা আলোচনা করব রাষ্ট্র গঠনের উপাদান নিয়ে। রাষ্ট্র কি কি উপাদান নিয়ে গঠিত হয় সেগুলো নিয়ে আমরা একে একে আলোচনা করব। আমরা সবাই জানি রাষ্ট্র গঠনের উপাদান হচ্ছে 4টি। সেই 4টি উপাদান কি কি? জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, তারপরে হচ্ছে সরকার এবং সার্বভৌমত্ব। এখন আমরা প্রথমেই জনসমষ্টি নিয়ে আলোচনা করব। ধরো একটা নির্দিষ্ট ভূখণ্ড আছে, ছোট না অনেক বড় একটা ভূখণ্ড আছে, সেখানে কোনো জনগণ নেই, কোনো জনসমষ্টি নেই, তাহলে কি সেখানে একটি রাষ্ট্র গঠিত হতে পারে? না, পারে না। কারণ রাষ্ট্র গঠনের মূল উপাদানই হচ্ছে কি? জনসমষ্টি। জনগণ না থাকলে কখনোই কোনো রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। জনগণের জন্য, জনগণের প্রয়োজনেই রাষ্ট্রের উৎপত্তি হয়েছে এবং রাষ্ট্র গঠন করেছেই জনগণ। তাহলে রাষ্ট্র গঠনের মূল উপাদানই হচ্ছে জনগণ। জনগণ ছাড়া কোনোভাবেই রাষ্ট্র গঠিত হতে পারে না। তাহলে রাষ্ট্র গঠনের যে 4টা উপাদান রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানই হচ্ছে জনসমষ্টি। তাহলে দেখো এখানে কি বলেছে? রাষ্ট্রের প্রাথমিক উপাদান হলো জনসমষ্টি। জনসমষ্টি বলতে রাজনৈতিকভাবে সংগঠিত জনগণকেই বোঝায়। রাষ্ট্র গঠনের জন্য জনসমষ্টি একান্ত অপরিহার্য। জনসমষ্টির ঐক্যবদ্ধ হওয়ার ইচ্ছা ও পারস্পরিক সম্পর্ক হতে রাষ্ট্রের উদ্ভব হয়েছে। তাহলে কি জনগণের যে ঐক্যবদ্ধ হওয়ার ইচ্ছা এবং পারস্পরিক সম্পর্ক, এই দুটোর সমন্বয়েই রাষ্ট্র গঠিত হয়েছে। তবে রাষ্ট্র গঠনের জন্য জনসংখ্যা কত হবে তার কোনো ধরাবাঁধা নিয়ম নেই, যে একটি দেশের জনসংখ্যা 10 কোটিই হতে হবে, 20 কোটিই হতে হবে, এরকম কোনো ধরাবাঁধা নিয়ম নেই। এক এক দেশের জনগণ এক এক রকম। অনেক কিছু দেশে আছে জনগণ অনেক বেশি, আবার কিছু দেশে আছে জনগণের সংখ্যা খুবই কম। তাহলে রাষ্ট্র গঠনের জন্য নির্দিষ্ট কোনো জনগণ বা জনসমষ্টি থাকতে হবে এমন কোনো কথা নেই। জনসমষ্টি বিভিন্নভাবে হতে পারে। যেমন দেখো যে স্যান মেরিনো ও মোনাকো এ দুটি ক্ষুদ্র রাষ্ট্রের জনসংখ্যা যথাক্রমে 33,225 ও 38,000 2016 সালের হিসাব অনুযায়ী। তাহলে দেখো যে স্যান মেরিনো দেশের জনসংখ্যা কত কম, মাত্র 33,225। অন্যদিকে ধরো আমাদের বাংলাদেশের কথাই বলো, আমাদের জনসংখ্যা বর্তমানে প্রায় 19 কোটি। আবার ভারতের কথাই ধরো, ভারত আমাদের পার্শ্ববর্তী একটি দেশ, ওদের জনসংখ্যা কিন্তু আমাদের চেয়েও অনেক অনেক বেশি। তাহলে এ থেকে কি বোঝা যায় যে একটি দেশের জনসংখ্যা কত হবে তার নির্দিষ্ট কোনো নিয়ম নেই। জনসংখ্যা অনেক কম জনসংখ্যা নিয়েও রাষ্ট্র গঠিত হতে পারে, আবার অনেক বেশিও জনসংখ্যা নিয়েও রাষ্ট্র গঠিত হতে পারে। এরপরে আসো নির্দিষ্ট ভূখণ্ড। রাষ্ট্র গঠনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড। ধরো একটি দেশের অনেক মানুষ আছে, অনেক জনসমষ্টি আছে, কিন্তু নির্দিষ্ট ভূখণ্ড নেই, তাহলে কি রাষ্ট্র গঠন করা সম্ভব? না, সম্ভব না। কারণ জনগণের বসবাসের জন্য নির্দিষ্ট ভূখণ্ড থাকাটা খুবই জরুরি। তাহলে রাষ্ট্র গঠনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদানই হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড। এখন দেখো প্রত্যেক রাষ্ট্রেরই একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখা দ্বারা পরিবেষ্টিত। প্রত্যেকটি রাষ্ট্রই নির্দিষ্ট ভূখণ্ড দ্বারা সীমাবদ্ধ। আমাদের বাংলাদেশেরও কিন্তু নির্দিষ্ট একটি ভূখণ্ড রয়েছে। আমরা জানি যে আমাদের বাংলাদেশের আয়তন হচ্ছে 1,47,570 বর্গ মাইল। তাহলে একটি নির্দিষ্ট সীমারেখা আছে। এরপরে একদিকে আমাদের দেশের পাশে ভারত, অন্যদিকে আবার মিয়ানমারও আছে।
ভূখণ্ড বলতে স্থলভাগ, সমুদ্র সীমা এবং আকাশ সীমাও বোঝায়। ভূখণ্ড বলতে আমরা কি বুঝবো? আমাদের যে স্থলভাগ, আমাদের যে সমুদ্র ভাগ এবং আমাদের যে আকাশ পথ, সেইটাও আকাশ সীমাটাও কিন্তু এই নির্দিষ্ট ভূখণ্ডেরই অন্তর্ভুক্ত। রাষ্ট্রের জনগণের বসবাসের জন্য নির্দিষ্ট ভূখণ্ডের উপর নিয়ন্ত্রণ আবশ্যক। আমাদের জনগণের কল্যাণের জন্য আমাদের যে ভূখণ্ড, তার উপরে আমাদের সরকারের একটি নিয়ন্ত্রণ থাকা আবশ্যক। জনসমষ্টি ঐক্যবদ্ধ হয়ে জাতীয়তাবাদী আন্দোলন, সংগ্রাম ও যুদ্ধের মাধ্যমে অথবা সাংবিধানিকভাবে নির্দিষ্ট ভূখণ্ডের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে থাকে। তাহলে এই যে নির্দিষ্ট যে সীমারেখা, তার উপরে যে একটি নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণ কিভাবে আমরা অর্জন করতে পারি? কখনো কখনো এই নিয়ন্ত্রণের জন্য জাতীয়তাবাদী আন্দোলন, সংগ্রাম এবং যুদ্ধের মাধ্যমেও এই নিয়ন্ত্রণ আমরা নিয়ন্ত্রিত হতে পারি। আবার কিছু কিছু ক্ষেত্রে কি হয় যে সাংবিধানিকভাবেও নির্দিষ্ট ভূখণ্ডের উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। প্রতিটি রাষ্ট্রেরই ভূখণ্ডের সীমাকেন্দ্রিক নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলে। তাহলে কি প্রত্যেকটি রাষ্ট্রই নির্দিষ্ট যে ভূখণ্ড, তার সীমানা কেন্দ্রিক নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলে। ভূখণ্ড বড় বা ছোট হতে পারে। ভূখণ্ড কি? ভূখণ্ডেরও নির্দিষ্ট কোনো আয়তন নেই। যেমন একটি রাষ্ট্রের জনসংখ্যা কত হবে তারও কোনো ধরাবাঁধা নিয়ম নেই, ঠিক তেমনি একটি রাষ্ট্রের ভূখণ্ড কত হবে তারও কোনো ধরাবাঁধা নিয়ম নেই। রাষ্ট্র ছোটও হতে পারে, আবার অনেক বড়ও হতে পারে। তারপর দেখো ভূখণ্ড বড় ছোট যেমন ধরো রাশিয়ার আয়তন অনেক বড়, আর ছোট আয়তনের রাষ্ট্র হলো দারুস সালাম, সুইজারল্যান্ড, ব্রুনাই ইত্যাদি। তাহলে দেখো যে রাশিয়া অনেক বড় একটি দেশ আমরা জানি, আবার পক্ষান্তরে সুইজারল্যান্ড খুব ছোট্ট একটি দেশ। দুটোই কিন্তু স্বাধীন রাষ্ট্র, দুটোই কিন্তু নিজেদের সার্বভৌমত্ব আছে। কারোটা বড়, কারোটা কি ছোট, দুজনেরই নির্দিষ্ট ভূখণ্ড রয়েছে। 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ ভূখণ্ডটি পৃথিবীর মানচিত্রে সার্বভৌম স্বাধীন রাষ্ট্র হিসেবে স্থান পায়। আমাদের যে এই বাংলাদেশ আগে কিন্তু মানচিত্রে বাংলাদেশ হিসেবে স্থান পেত না। আমরা সেটা সবাই জানি যে আমাদের এই বাংলাদেশ পাকিস্তান রাষ্ট্র হিসেবেই স্থান পেত। বাংলাদেশকে বলা হতো পূর্ব পাকিস্তান। 1971 সালের মুক্তিযুদ্ধের মাধ্যমেই আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি এবং বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামক একটি নতুন রাষ্ট্রের পরিচয় হয়েছে। অনেক সময় রাষ্ট্রের নির্দিষ্ট ভূখণ্ড বেশ কয়েকটি দ্বীপের সমষ্টিও হতে পারে। রাষ্ট্রের যে শুধুমাত্র স্থলভাগ দ্বারাই হবে এমন কিছু, ছোট ছোট দ্বীপের সমন্বয়েও রাষ্ট্র গঠিত হতে পারে। তার উদাহরণ হচ্ছে জাপান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া। ঠিক আছে, এরপরে দেখো সরকার। রাষ্ট্র পরিচালনার জন্য তৃতীয় গুরুত্বপূর্ণ উপাদানটি হচ্ছে সরকার। এখন দেখো সরকারের কার্যাবলী কি, সরকার কেন রাষ্ট্র গঠনের জন্য খুব গুরুত্বপূর্ণ, এই ব্যাপারটি নিয়েই আমরা আলোচনা করব। রাষ্ট্রের অপরিহার্য তৃতীয় উপাদানটি হলো সরকার। সরকার গঠনের মাধ্যমে নির্দিষ্ট ভূখণ্ডের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। সরকার যখন গঠন হয়, গঠনের পরে আমাদের যে নির্দিষ্ট ভূখণ্ড, তার উপরে কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। এর মাধ্যমে রাষ্ট্র গঠন আংশিকভাবে সম্পন্ন হয়। রাষ্ট্র পরিচালনার জন্য 3টি বিভাগ থাকে। তাহলে এখানে একটি ছোট নৈবিত্তিকও হতে পারে বা জ্ঞানের প্রশ্নও হতে পারে যে রাষ্ট্র পরিচালনার জন্য কয়টি বিভাগ থাকে? রাষ্ট্র পরিচালনার জন্য 3টি বিভাগ থাকে। বিভাগ 3টি কি কি? একটি হচ্ছে আইন বিভাগ, তারপরে শাসন বিভাগ, তারপর হলো বিচার বিভাগ। এই 3টি বিভাগের সমন্বয়েই কি হয়? রাষ্ট্র পরিচালনা করা হয়ে থাকে। 3 বিভাগের সমন্বয়ে সরকার গঠিত হয়, আর এই সরকারই একটি রাষ্ট্র পরিচালনা করে থাকে। গণতান্ত্রিক ব্যবস্থায় সাধারণত নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের সরকার গঠন করে থাকে। যেহেতু এখন বিশ্বের প্রায় বেশিরভাগই দেশ গণতান্ত্রিক দেশ, আর গণতান্ত্রিক মানেই হচ্ছে যে জনগণই নিজেদের পছন্দ অনুযায়ী ভোটের মাধ্যমে নিজেদের সরকার ব্যবস্থাকে পরিচালনা করে, বা নিজস্ব সরকার কারা কারা গঠন করবে সেগুলো পরিচালনা করে থাকে। সরকার পদ্ধতি বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন হতে পারে।
সরকার পদ্ধতি সব দেশেই কিন্তু গণতান্ত্রিক না, বিভিন্ন দেশে বিভিন্ন রকম সরকার ব্যবস্থা পরিচালিত। তবে এখন বর্তমান বিশ্বে বেশিরভাগ দেশে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা পরিচালিত। সরকার বলতে ব্যাপক অর্থে শাসক গোষ্ঠীর সকলকেই বোঝায়। যারা শাসক গোষ্ঠী মানে যারা শাসন করবে দেশকে বা রাষ্ট্র পরিচালনা করবে, তাদের সবার সমন্বয়েই সরকার গঠিত হয়। যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনায় অংশগ্রহণ করে, যারা প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করে থাকে, তাদেরকেই সরকার বলা হয়ে থাকে। অর্থাৎ রাষ্ট্রের ক্ষমতা সরকার কর্তৃক পরিচালিত হয়। তাহলে কি রাষ্ট্র পরিচালনার মূল দায়িত্বটাই পালন করে থাকে সরকার। অধ্যাপক গার্নারের মতে রাষ্ট্র যদি হয় জীবদেহ, তবে সরকার হলো এর মস্তিষ্ক স্বরূপ। তাহলে অধ্যাপক গার্নার কি বলেছে দেখো, রাষ্ট্র যদি হয় একটি জীবের দেহ, তাহলে আর সেই জীবদেহের মস্তিষ্ক হচ্ছে সরকার। কারণ হচ্ছে রাষ্ট্রটা কিভাবে পরিচালিত হবে, কিভাবে একটি রাষ্ট্র উত্তরোত্তর আরও উন্নতির দিকে এগিয়ে যাবে, এর পরিচালনাটা সম্পূর্ণই করে থাকে সরকার। তাহলে সরকার হচ্ছে রাষ্ট্র পরিচালনার মস্তিষ্ক স্বরূপ। বুঝতে পেরেছ? এরপরে আসো সার্বভৌমত্ব। রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান সার্বভৌমত্ব বা সার্বভৌমিকতা। তাহলে কি একটি মুখ্য উপাদান বা অপরিহার্য উপাদান হচ্ছে সার্বভৌমত্ব। সার্বভৌম শব্দ দ্বারা চরম ও চূড়ান্ত ক্ষমতাকে বোঝায়। একদম সর্বোচ্চ ক্ষমতার শিখরকেই সার্বভৌমত্ব শব্দ দ্বারা বোঝানো হয়েছে। সার্বভৌমত্ব প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্রের গঠন পূর্ণতা পায়। একটি রাষ্ট্রে তোমার জনসমষ্টি আছে, নির্দিষ্ট ভূখণ্ড আছে, রাষ্ট্র পরিচালনার জন্য সরকারও রয়েছে, কিন্তু সার্বভৌমত্ব নেই, তাহলে সেই রাষ্ট্র কখনোই পূর্ণাঙ্গ রাষ্ট্র হতে পারে না। তাহলে একটি রাষ্ট্রকে যদি পূর্ণতা দিতে হয় বা পূর্ণাঙ্গ রাষ্ট্র বলা হয়, তখন তার সার্বভৌমত্ব অবশ্যই থাকতে হবে। এই ক্ষমতা রাষ্ট্রকে অন্যান্য সংস্থা থেকে পৃথক করে। এই সার্বভৌমত্ব ক্ষমতার বলে একটি রাষ্ট্র অন্যান্য রাষ্ট্র থেকে নিয়ন্ত্রণমুক্ত থাকে। সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের ওই বৈশিষ্ট্য যার ফলে নিজের ইচ্ছা ছাড়া অন্য কোনো প্রকার ইচ্ছার দ্বারা রাষ্ট্র আইনসঙ্গতভাবে আবদ্ধ নয়। প্রত্যেক সমাজ ব্যবস্থার চূড়ান্ত ক্ষমতা কার্যকর করার জন্য একটি মাত্র কেন্দ্রীয় কর্তৃপক্ষ থাকবে। তাহলে কি সার্বভৌমত্ব হচ্ছে একটি কেন্দ্রীয় ক্ষমতা। প্রত্যেক সমাজ ব্যবস্থারই একটি চূড়ান্ত ক্ষমতা কার্যকর করার জন্য কেন্দ্রীয় ক্ষমতা থাকে, আর সেই কেন্দ্রীয় ক্ষমতাটি হচ্ছে কি সার্বভৌমত্ব। প্রত্যেক সমাজ ব্যবস্থার চূড়ান্ত ক্ষমতা হচ্ছে কি সার্বভৌমত্ব, আর এই ক্ষমতাই হলো সার্বভৌম ক্ষমতা। সার্বভৌমের আদর্শই হলো আইন। সার্বভৌমের আদর্শ কি? সার্বভৌমের আদর্শ হলো আইন। সার্বভৌমের আদর্শ বা আইন মানতে সকলেই বাধ্য। তাহলে সার্বভৌমত্বের যে আদর্শ আইন, সেই আইন সবাই মানতে বাধ্য। কারা মানতে বাধ্য? যারা রাষ্ট্রে বসবাস করে, রাষ্ট্রের নাগরিক, রাষ্ট্রের জনসমষ্টি, তারা প্রত্যেকেই সার্বভৌমত্বের ক্ষমতাটা মেনে চলতে বাধ্য থাকে। সার্বভৌম ক্ষমতার অভ্যন্তরীণ ও বাহ্যিক দুইটি দিক রয়েছে। তাহলে দেখো এখানে তোমরা একটি নৈবিত্তিক পেয়ে যেতে পারো যে সার্বভৌম ক্ষমতার কয়টি দিক রয়েছে? দুইটি দিক রয়েছে। কি কি দিক রয়েছে? অভ্যন্তরীণ ও বাহ্যিক। অভ্যন্তরীণ ক্ষমতা প্রয়োগের মধ্য দিয়ে রাষ্ট্রের মধ্যকার সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর রাষ্ট্র কর্তৃত্ব প্রতিষ্ঠা পায়। তাহলে অভ্যন্তরীণ ক্ষমতার মাধ্যমে কি হয়? অভ্যন্তরীণ ক্ষমতার ফলে দেখো রাষ্ট্রের মধ্যকার সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠা পায়। আর সার্বভৌম ক্ষমতার ঊর্ধ্বে কোনো কর্তৃপক্ষ নেই। সার্বভৌম ক্ষমতার ঊর্ধ্বে কোনো কর্তৃপক্ষ আছে? না, নেই। কারণ সার্বভৌম ক্ষমতাই হচ্ছে চূড়ান্ত ক্ষমতা। বাহ্যিক সার্বভৌমত্বের অর্থ হলো রাষ্ট্র আন্তর্জাতিক ক্ষেত্রে বহিঃশক্তির নিয়ন্ত্রণ ও হস্তক্ষেপ থেকে মুক্ত থাকবে। কেবল জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার থাকা সত্ত্বেও একটি দেশের সার্বভৌমত্ব ক্ষমতা না থাকলে তা রাষ্ট্র হিসেবে বিবেচিত হবে না। তাহলে কি দেখা যাচ্ছে যে রাষ্ট্র গঠনের যে চারটি উপাদান, একটি ছাড়া আরেকটি
কার্যকর নয়। 4টি উপাদানের গঠনে বা 4টি উপাদানের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র গঠিত হতে পারে। যতদিন রাষ্ট্রের স্থায়িত্ব বিদ্যমান থাকে ততদিন সার্বভৌমত্বের স্থায়িত্ব থাকবে। তাহলে কি হলো, যে রাষ্ট্রের স্থায়িত্ব বিদ্যমান থাকলে সার্বভৌমত্বেরও স্থায়িত্ব বিদ্যমান থাকবে। সরকারের পরিবর্তন সার্বভৌমত্বের স্থায়িত্বকে নষ্ট করে না। সরকারের পরিবর্তন হতেই পারে, কিন্তু সেজন্য সার্বভৌমত্বের কোনো পরিবর্তন হবে না। সুতরাং জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব এই 4টি উপাদান নিয়েই রাষ্ট্র গঠিত হয়। এর যে কোনো একটি উপাদান না থাকলেও রাষ্ট্র গঠিত হতে পারে না, কারণ একটি কম হলেও একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র গঠন হতে পারবে না। তাহলে আমরা আজকে কি জানলাম? আমরা আজকে পড়লাম রাষ্ট্র কি, রাষ্ট্র সম্পর্কে একটি ধারণা পেলাম এবং রাষ্ট্র গঠনের যে 4টি উপাদান সম্পর্কে একে একে জানলাম এবং জানতে পারলাম যে রাষ্ট্র গঠনের যে 4টি উপাদান একটির অভাব থাকলেও একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। তাহলে রাষ্ট্র গঠনের 4টি উপাদানই একটির সাথে আরেকটি ওতপ্রোতভাবে জড়িত। তা আজকে এ পর্যন্তই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থেকো। খোদা হাফেজ।